নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুরা কি নিজ ভূমি পরবাসী? এই পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস আপনারা সবাই জানেন। বাঙালি হিন্দুর স্বার্থ রক্ষার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, মেঘনাদ সাহা, এন.সি. চ্যাটার্জি, ঘনশ্যাম দাস বিড়লা সবাই উদ্যোগী হয়েছিলেন। সেই জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়। আইনসভায় হিন্দু প্রতিনিধিরা বঙ্গভঙ্গের পক্ষে রায় দেন এবং পশ্চিমবঙ্গ তৈরি হয়। যে সময় ভারতবর্ষ স্বাধীন হয় তখন দেশে মুসলিম জনসংখ্যা ছিল 14% একটু বেশি। আর অদৃষ্টের সঙ্গে অভিসারের 77তম বর্ষপূর্তিতে মুসলমান জনসংখ্যা 20% আনুষ্ঠানিকভাবে, আর হিন্দু জনসংখ্যা 80%-এর কাছাকাছি। অর্থাৎ স্বাধীনতার পরে মুসলমান জনসংখ্যা বেড়েছে, হিন্দু জনসংখ্যা কমেছে। আমাদের পাকিস্তানে, পড়শি পাকিস্তানে মুসলিম জনসংখ্যা খুবই নেগলিজিবল। বাংলাদেশে 71 সালে হিন্দু জনসংখ্যা নেগলিজিবল, পাকিস্তানে মার্জনা করবেন। বাংলাদেশ স্বাধীনতার সময় সেখানে হিন্দু জনসংখ্যা ছিল 23%, এখন সেটা 8%। আর আমাদের দেশভাগের সময় ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা ছিল 14%-এর একটু বেশি, এখন সেটা 20%-এর কাছাকাছি। 2011 সালের পর থেকে আর সেন্সাস হয়নি। এবারের বাজেটেও জনগণনা খাতে বরাদ্দ কমানো হয়েছে 1250 কোটি টাকা। 1881 সাল থেকে 10 বছর অন্তর অন্তর দেশে জনগণনা হয়। 2011 সালে জনগণনা হয়েছিল, শেষ জনগণনা 21 সালে হতে পারল না কোভিডের কারণে, কিন্তু তারপরেও তো অনেকটা সময় পেরিয়ে গেছে। এবারের আর্থিক সমীক্ষায় বা বাজেটে জনগণনার কোনো উল্লেখ নেই। আসলে আমার মনে হয় এই যে সিএ, এনআরসি, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এইসব নিয়ে বিতর্ক, 2019 সালে এনআরসি সিএ যখন লাগু করার চেষ্টা হলো তখন যে অশান্তি ছড়িয়েছিল সেটা কেন্দ্রীয় সরকার জানেন, তাই তারা খুব ধীরে চলো পদক্ষেপ নিচ্ছেন। আবার জনগণনার প্রকৃত তথ্য সামনে না থাকলে নীতি নির্ধারণের ক্ষেত্রে সমস্যা হয়। এখন সরকার যা নীতি নির্ধারণ করছে তা 2011 সালের জনগণনা থেকে প্রাপ্ত তথ্যকে সামনে রেখে। তাহলে এই মুহূর্তে দেশে হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ আর মুসলমান জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ, সেটাকে আমরা আন্দাজ করতে পারি, তার ধারে কাছেই হবে, কিন্তু প্রকৃত তথ্য আমাদের কাছে নেই, যেহেতু এখনো জনগণনা হয়নি। সেই 14 বছর আগে হয়েছিল। কিন্তু এরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বিজেপি এবং তার ইকোসিস্টেম, যে এখানে হিন্দুরা বিপন্ন, বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগেই বললেন যে আসামে মুসলিম জনসংখ্যা 40%-এর কাছাকাছি ছুটে চলেছে, মূলত অনুপ্রবেশের জন্য। এতে সমস্যা হচ্ছে আসামের ভূমিপুত্র অসমিয়া হিন্দু এবং অসমিয়া মুসলমানদের। যেমন ধুবড়ী কেন্দ্র থেকে কংগ্রেসের রাকিবুল হাসান 10.5 লক্ষ ভোটে জিতেছেন। আসলে আসামের মুসলিম পপুলেশন কয়েকটা জেলাতে কনসেন্ট্রেট। আসামের সবকটি জেলায় একই রকম মুসলিম কনসেন্ট্রেশন নেই পপুলেশনে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলছে এটা অ্যালার্মিং। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই, ঝাড়খণ্ড, বিহারের ক্ষেত্রেও তাই। শুভেন্দু অধিকারী বলেছেন যে 72টা চেকপোস্ট বিএসএফ তৈরি করতে চেয়েছিল, জমি পায়নি,
অনুপ্রবেশ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে সোমনাথ চ্যাটার্জি যখন স্পিকার, প্রথম ইউপিএ সরকারের, এই অনুপ্রবেশের ইস্যুকে সামনে রেখে স্পিকারের টেবিলের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তখন তিনি বামেদের দিকে অভিযোগ করতেন যে বামেরা বাংলাদেশ থেকে বেআইনি ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড দিয়ে তাদের বৈধ নাগরিক করেছে। এখন রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও এই অভিযোগটা ওঠে। এখন প্রশ্ন হলো প্রকৃত চিত্রটা কি? দেখুন, পশ্চিমবঙ্গের 3টে জেলা, মালদা, মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, উত্তর দিনাজপুরে হিন্দু মুসলমান জনসংখ্যা সমান সমান, মুসলমানরা হয়তো একটু বেশি। রাজ্যের অন্যান্য অনেকগুলো জেলাতে মুসলমানরা জনসংখ্যার 1/3। 2011 সালের সেন্সাস অনুযায়ী এখন তাদের সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা। সেজন্য হুমায়ুন কবির বলতে পারেন যে মুর্শিদাবাদে আমরা 70%, 30% হিন্দুরা বাড়াবাড়ি করলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। এই প্রেক্ষিতেই আপনার 25 তারিখে সংসদে, লোকসভায় 0 আওয়ারে ঝাড়খণ্ডের গোড্ডা থেকে নির্বাচিত 4 বারের সাংসদ নিশিকান্ত দুবে একটা মারাত্মক প্রসঙ্গ তুলেছেন। তার বক্তব্য হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া, কাটিহার এবং কিষানগঞ্জ, 3টি বিহারে আর 2টো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে লাগাতার অনুপ্রবেশ। মুর্শিদাবাদ এবং মালদা থেকে প্রচুর মুসলমান ওই জায়গাগুলোতে ঢুকে জনবিন্যাস পাল্টে ফেলছে। এমন একটা দিন আসতে পারে যখন ওই জেলাগুলোতে হিন্দুদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছেন এবং সংসদীয় দল পাঠানোর দাবি করেছেন, এবং তাতে যেন বেশি বেশি করে তৃণমূলের সাংসদরা থাকেন। তাহলে তৃণমূলের সাংসদরা চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে দেখতে পাবেন যে ঠিক জনবিন্যাসটা কিরকম। অর্থাৎ নিশিকান্ত দুবে চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি সংসদে দাঁড়িয়ে যা বলছেন সেটা যে সত্যি, সেটা প্রমাণ করার দায় থেকেই তিনি সংসদীয় দলের প্রতিনিধিদের ওই জায়গাগুলো যেতে বলছেন, এবং তাতে যেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বেশি সংখ্যায় রাখা হয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কি বলবো, মুসলমানদের মাসিহা হয়ে আত্মপ্রকাশ করেছে, মুসলমানদের রক্ষাকর্তা বলে তারা নিজেদের দাবি করে, এটাকে মাথায় রেখে নিশিকান্ত দুবে এই বঙ্কিম কটাক্ষটুকু করেছেন। তাহলে বিজেপি এবং তার ইকোসিস্টেম যেভাবে বিষয়টাকে সামনে নিয়ে আসছে, বিষয়টা কি সত্যিই অতটা গুরুত্বপূর্ণ? দেখুন, পশ্চিমবঙ্গে অনেক জেলায়, অনেক অঞ্চলে সত্যিই মুসলমানরা জনসংখ্যার অনেক অংশ জুড়ে আছেন। আমি তো বললাম মালদা, মুর্শিদাবাদে তারা সংখ্যাগরিষ্ঠ, উত্তর দিনাজপুরে কিছুটা হলেও বেশি। এটা 2011 জনসংখ্যার হিসেবে। তারপরে তো 14 বছর পেরিয়ে গেছে, এখন পরিস্থিতি আরো বদল হয়েছে এবং অনেক জায়গায় মুসলমান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল বলে দাবি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটাও ঠিক যে এর ফলে সামগ্রিকভাবে কখনো কখনো পরিস্থিতি খুব স্পর্শকাতর হয়ে ওঠে, এবং রাজনৈতিক দলগুলো যেভাবে খুল্লা প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতার তাস খেলেন, তাহলেও পরিস্থিতি বিষিয়ে ওঠার সম্ভাবনা থাকে। নিশিকান্ত দুবে যা বলেছেন, হিমন্ত বিশ্ব শর্মা যা বলেছেন, শুভেন্দু অধিকারী যা বলেছেন, এগুলো একটা ক্রোনোলজি। হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাদের রাজনৈতিক অভিভাবক বলে মানেন। নিশিকান্ত অমিত শাহের ঘনিষ্ঠ, 4 বারের সাংসদ। ওই মহুয়া মৈত্রের বিরুদ্ধে তিনিই অভিযোগটা তুলেছিলেন দর্শন হীরানন্দানীকে রিলেট করে। তাহলে এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো মানে নেই। এটা বিজেপির প্রচারের একটা
অনুষঙ্গ, অর্থাৎ বারবার করে সংসদের বাইরে বিজেপি এটা বলে জল মাপতে চায় যে দেশের মানুষের রিয়াকশনটা কি এইসব প্রশ্ন তোলায়, সেটা বুঝতে চাইছে। বিজেপি হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলে, তারা বলে যে আমরা হিন্দু জাতীয়তাবাদী পার্টি, যে হিন্দুদের স্বার্থ রক্ষায় আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব। সেই জন্য নরেন্দ্র মোদীকে অনেকে হিন্দু হৃদয় সম্রাট বলেন। দেখুন, বাজপেয়ী যে কাশ্মীর থেকে 370-35 বিলোপ করতে পারেননি, তার কারণ তারা 18 দলের জোট সরকার ছিল। কিন্তু মোদী যেই একক গরিষ্ঠতা নিয়ে সরকারে আসলেন, তখন 3 তালাক রদ করলেন, কাশ্মীর থেকে 370-35 বিলোপ করলেন, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, সেই রাম মন্দির তৈরি হলো তারই ডিসপেন্সেশনে। অর্থাৎ বিজেপির সঙ্গের যে ঘনিষ্ঠ মানে যে দীর্ঘদিনের এজেন্ডাগুলো ছিল, সেই এজেন্ডাগুলো অবশেষে ফুলফিল হলো, এটাই বিষয়। তাহলে এই প্রেক্ষিতে বিষয়টাকে দেখতে হবে যে হিন্দুরা বিপন্ন, হিন্দুরা নিজ ভূমি পরবাসী, এই যে বারবার করে এই কথাটা বিজেপির বিভিন্ন নেতারা বলছেন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন, তাহলে এটা একটা ন্যারেটিভ তৈরি করা, আরো বেশি করে হিন্দু কনসলিডেশন করা, অর্থাৎ হিন্দুরা নিজ ভূমি পরবাসী, হিন্দুদের অস্তিত্ব মুছে যাবে অনেক জায়গা থেকে এখনই পদক্ষেপ না নিলে। এটা সুকৌশলে হিন্দু ভোটের মেরুকরণের চেষ্টা। দেখুন, বিজেপির লোকসভা রাজ্যসভায় একজনও মুসলিম সদস্য নেই, কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলিম মুখ নেই। বিরোধীরা কটাক্ষ করে, কিন্তু বিজেপি তাতে গা খুব একটা করে না। প্রথম মোদী সরকারে মুক্তার আব্বাস নাকভি ছিলেন, নাজমা হেপতুল্লাহ ছিলেন, অটলজির সময় অসামরিক বিমান পরিবহনের দায়িত্বে ছিলেন শাহনওয়াজ হোসেন, পরে বিহারেরও মন্ত্রী হয়েছেন। কিন্তু লোকসভা এবং রাজ্যসভায় বিজেপির একজনও মুসলিম সাংসদ নেই, মন্ত্রী তো দূরের কথা। শুধু কারিকর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে কেরল থেকে বিজেপি লোকসভায় প্রার্থী করেছিল, তিনি হেরে গেছেন। অর্থাৎ বিজেপি খুব সচেতনভাবেই এই নীতিটা নিয়ে চলে, তাদের ঘোষিত লক্ষ্য হিন্দুদের স্বার্থ রক্ষা এবং হিন্দু কনসলিডেশন। অনেকে বলেন সবকা সাথ সবকা বিকাশ বিজেপির দেখানোর দাঁত, আর বিজেপির খাওয়ার দাঁত হলো হিন্দু হিন্দু হিন্দু। 27 জুলাই প্রয়াত রাষ্ট্রপতি দেশবরেণ্য বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের 9ম মৃত্যুবার্ষিকী। সারা দেশ জুড়ে বিজেপি তা পালন করেছে। সংখ্যালঘু মোর্চা, নয়াদিল্লিতে সবাই জেপি নাড্ডা ছিলেন, স্কলারশিপ দেয়া হবে। এটা আউটরিচ করার একটা প্রয়াস, কারণ আব্দুল কালাম পাসমান্দা মুসলিম সম্প্রদায়ের মানুষ, পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের মানুষ, যিনি নিজের গুণে প্রতিভায় মেধায় দেশবরেণ্য বিজ্ঞানী হয়েছিলেন। সেই জন্যই অটলজির সময় তাকে রাষ্ট্রপতি পদে যখন প্রার্থী করা হয়, দলমত নির্বিশেষে সবাই সেটাকে সমর্থন করেছিলেন। মোদিজি আগেও বলেছেন যে মুসলিমদের, পিছিয়ে পড়া গরিব মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। বিজেপি এখনো পর্যন্ত তাতে যে সফল বলতে পারবো না, কিন্তু সংখ্যালঘু মোর্চার যিনি প্রধান জামাল সিদ্দিকী, তিনি উদ্যোগ নিয়েছেন। প্রতিটা রাজ্য ইউনিটকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ডক্টর এপিজে আব্দুল কালামের মতো রাষ্ট্রবাদী, পিছিয়ে পড়া মুসলিম অংশের থেকে উঠে আসা মানুষের অবদান দেশ গঠনে, জাতি গঠনে স্মরণ করতে হবে, বার্তা দিতে হবে। বিজেপি চেষ্টাটা করছে মুসলিম জনগোষ্ঠীর একটা অংশের বিশ্বাস অর্জন করার জন্য, কিন্তু তাদের ঘোষিত এজেন্ডা হলো হিন্দু ভোটের মেরুকরণ। সেই জন্য কখনো হিমন্ত বিশ্ব শর্মা বলছেন তার কাছে মরণ বাঁচনের লড়াই, জনবিন্যাস বদলাচ্ছে আসামে। শুভেন্দু অধিকারী বলছেন যে সংখ্যালঘু মোর্চা তুলে দিতে হবে। তারপরে তিনি বলেছেন যে এটা রাজনৈতিক মঞ্চ থেকে বলেছেন নরেন্দ্র মোদীর প্রশাসনিক দর্শন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং
ওই 25শে জুলাই সেই জন্যই ঝাড়খণ্ডের গোড্ডা থেকে নির্বাচিত 4 বারের সাংসদ নিশিকান্ত দুবে 0 ওভারে ওই মালদা, মুর্শিদাবাদ, আরারিয়া, কিষানগঞ্জ, কাটিয়ারকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির ডাক দিয়েছেন। পরিশেষে বলি, স্বাধীনতার এত বছর পরেও মুসলিম জনসংখ্যা বেড়েছে। এটাই হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তির, যেটাকে আমরা লেটার অ্যান্ড স্পিরিটে ফলো করি। 1950 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এপ্রিল মাসে ভারতে আসেন, নেহরুর সঙ্গে চুক্তি হয়। তাতে বলা হয় যে পাকিস্তানেও সংখ্যালঘুরা পাকিস্তানের সংখ্যাগুরুদের মতো সমান মর্যাদা, সুযোগ সুবিধা পাবেন, ধর্মাচরণের সমান সুযোগ পাবেন। পাকিস্তানের বিচার বিভাগে, আইনসভায়, সেনাবাহিনীতে, আমলা শাহিতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকবে। তারপরেও যদি কোনো সংখ্যালঘু মনে করেন যে ভারতে চলে যাবেন, যেতে পারেন। তিনি কত সম্পত্তি, কত নগদ নিয়ে যেতে পারবেন চুক্তিতে বলা ছিল। ভারতও তাই বলেছিল যে ভারতবর্ষের সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের মতো একই রকম সুযোগ সুবিধা পাবেন, চাকরিতে, বিচার বিভাগে, সেনাবাহিনীতে, আইনসভায়, আমলাশাহিতে। তারপরেও ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা যদি কোনো কারণে পাকিস্তানে যেতে চান, যেতে পারবেন। কত সম্পত্তি, কত নগদ নিতে পারবেন, সবই বলা আছে। তাহলে আজকে স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তির আগে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে নেহেরু লিয়াকত চুক্তি লেটার অ্যান্ড স্পিরিটে আমরা মেনেছি, পাকিস্তান মানেনি। তারপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ যখন হলো, সেখানেও সংখ্যালঘু হিন্দুদের একই অবস্থা। এটা মাথায় রেখে তবেই কিন্তু পুরো বিষয়টাকে বিচার করতে হবে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোকে বিচার করতে হবে পরিস্থিতিটি কি। সত্য ধর্মনিরপেক্ষতা দেখালে চলবে না, পজিটিভ সেকুলারিজম দেখাতে হবে। সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে এদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর অদ্ভুত নীরবতা। তারা ইমামের ফতোয়া চান নির্বাচনের সময়। একটা সময় তো নির্বাচন আসলেই জামা মসজিদের ইমামের কাছে চলে যেতেন ধর্মনিরপেক্ষ দলের নেতারা, ইমামের ফতোয়া যাতে তাদের দলের পক্ষে যায়, যাতে মুসলিমরা সেই অনুযায়ী ভোট দেন। কিন্তু ইমামের সেই ফতোয়ার এখন খুব একটা গুরুত্ব নেই। জামা মসজিদের আশেপাশের অঞ্চলের মানুষ তার কথা শোনে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু ওই ভারতবর্ষের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে এতদিন ধরে মুখে কুলুপ এঁটে রয়েছেন। ভারতবর্ষের বিপদের মূল কারণ কিন্তু এই সত্য ধর্মনিরপেক্ষতার বড়াই যারা করেন তারা।